সভাপতি মহোদয় এবং ভাই বোনেরা, আমি খুব সংক্ষেপে আলোচনা করব, কারণ আমাকে 6টার সময় যেতে হবে একটু করেই। তো রংপুরে আমি বোধহয় প্রথম বক্তৃতা দিতে দাঁড়িয়েছি, এর আগে একবার আপনার চিলমারিতে এসেছিলাম। আপনাদের আলোচনার যে প্রস্তাব, শিক্ষা সংস্কার সংলাপ, আমি তার ভিতরেই সীমিত থাকব, অন্য বিষয়ে যাওয়ার চেষ্টা করব না। আমাদের এখানে শিক্ষার যে ব্যবস্থা আছে এখন, আমাদের রাষ্ট্র স্বাধীন হওয়ার প্রায় 78 বছর ধরে আমরা যেটুকু সংস্কার করেছি তাতে শিক্ষার সামান্য প্রসার হয়েছে। কিন্তু আপনারা জানেন আমাদের শিক্ষার সমস্যাগুলো কী। যদি আমরা সমস্যাটা সত্যি বুঝতে পারি তাহলে সংস্কার করা কঠিন হবে না। আসলে আমাদের বোঝার ক্ষেত্রে এই সমস্যা আছে। আমি সমস্যাকে একটু গুছিয়ে যদি বলি, আমাদের একটা সমস্যা, সকলের খালি চোখে দেখতে পাবে, কোনো চশমা লাগবে না। শিক্ষার সকলের অধিকার, এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত, দেশীয় নৈতিকতায়ও স্বীকৃত। কিন্তু আমাদের এখানে শতকরা 100% লোকের শিক্ষার অধিকার বাস্তবায়িত হয়নি। অর্থাৎ সকল শিশু স্কুলে যাবে, সকল শিশুই স্কুলের একটা শিক্ষা একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত শেষ করবে, সেই সমস্যা আমাদের চোখের সামনে জল জ্বলে। আমরা বলছি দেশের শতকরা 100% লোক এখনও সাক্ষরতা অর্জন করেনি, শতকরা 100% শিশু স্কুলে যেতে পারেনি, শতকরা 100% শিশু পঞ্চম শ্রেণী শেষ করতে পারেনি। আমি দশম বা দ্বাদশ শ্রেণীর কথা বাদ দিলাম। আর আন্তর্জাতিক অভিজ্ঞতা যেটা আছে অন্যান্য দেশে, সেখানেও দেখা যায় কতটুকু শিক্ষা না হলে একজন মানুষকে কার্যকর শিক্ষিত বলা যাবে না। আধুনিক পৃথিবীর মাপকাঠিতে সেটা হচ্ছে 12 বছর শিক্ষা, মানে 12 বছর পর্যন্ত তার স্কুলে পড়তে হবে। আমাদের দেশে যেটাকে উচ্চ মাধ্যমিক বলে। সেই মাপকাঠিতে দেখলে দেখুন, প্রতি বছর যত শিশু জন্মগ্রহণ করে তার বয়স যখন 18 হয় তখন সে উচ্চ মাধ্যমিক পর্যায়ে যাবে। তার মধ্যে শতকরা কতজন উচ্চ মাধ্যমিক পর্যন্ত পৌঁছতে পারে, এটা হচ্ছে একটা সমস্যা। আরেক দল লোক বলে আমাদের শিক্ষার প্রধান সমস্যা হচ্ছে এর গুণগত মান খারাপ। সব কোচিং সেন্টারের মাধ্যমে সবাই পরীক্ষার জন্য পড়াশোনা করছে, আসলে কার্যকর পড়াশোনা কেউ কিছু শিখছে না। এটার কারণ কি? এই যে দুটো সমস্যা আমি একসাথে তুলে ধরলাম, একটা হচ্ছে শিক্ষার পরিমাণগত যথেষ্ট বৃদ্ধি হয়নি, আরেকটা হচ্ছে শিক্ষার গুণগত মান নিম্নমুখী অথবা অন্তত ঊর্ধ্বমুখী নয়। এই দুটো সমস্যা যদি একসাথে যোগ করে কেউ বলেন শিক্ষার যেটুকু প্রসার হয়েছে এটু অনেক বেশি হয়ে গেছে, এবং এইটাই শিক্ষার গুণগত মান কমে যাওয়ার কারণ। আজকাল সবাই পড়াশোনা করছে, গরিবের ছেলেরা, হাঁড়ি মুচি মেথরের ছেলেরা পড়াশোনা করছে, তাহলে কি লেখাপড়ার মান থাকে? এটা আরেক ধরনের চিন্তা। এই চিন্তা কারা করছেন? বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষমতাসীন আছেন এমন অনেক মানুষের লেখা আমি পড়েছি যে আমাদের শিক্ষার প্রধান সমস্যা হচ্ছে তার গুণগত মান কমে যাওয়া। এখনকার চ্যালেঞ্জ হচ্ছে গুণগত মান বৃদ্ধি করা, এবং সেটা করার জন্যে শিক্ষার মাধ্যমকে ইংরেজি করতে হবে। বহু প্রবীণ এবং নবীন বুদ্ধিজীবী এই মতবাদ পোষণ করেন। এইখানে দলের মধ্যে খুঁজলেও 2-1 পাওয়া যাবে। তারা মনে করেন যে ইংরেজি কিন্ডারগার্টেন না হলে আমাদের শিক্ষার মান বাড়বে না। এখন একটা স্বাধীন দেশ, যেটা স্বাধীন হবার আগে সংগ্রাম করেছে শুধুমাত্র মাতৃভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্যে, সেই দেশে যখন এই পরিস্থিতি, তাহলে এতগুলি অসৎ এবং এতগুলি লোভী মানুষ দিয়ে আপনি কি করে শিক্ষার সংস্কার করবেন? তাহলে আগে মানুষগুলো সংস্কার করতে হবে। এখানে একটা ডিম আগে না মুরগি আগে সমস্যা দেখা দিয়েছে। যদি আপনি দেশে শিক্ষার সংস্কার করতে চান, আপনার তাহলে শিক্ষিত মানুষগুলোকে সংস্কার করতে হবে। আমরা যারা পুরনো শিক্ষা পদ্ধতিতে অর্ধেক শিক্ষা লাভ করেছি, আমরা প্রকৃত প্রস্তাবে আপনারা 2-1 বাদে অর্ধশিক্ষিত, এবং অর্ধশিক্ষিত অশিক্ষিতের চেয়েও মারাত্মক। বর্তমানে আমাদের সমস্যা হয়েছে এটা। দেশ যারা চালাচ্ছেন তাদের মধ্যেও আছেন এরা, আমরা যারা পরিচালিত হচ্ছি তাদের মধ্যেও আছে। এখন সমস্যা যদি গুছিয়ে বলি, শিক্ষাকে আমরা 3 স্তরে ভাগ করি: প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ। এটা হচ্ছে সহজ ভাগ। ইংরেজিতে বলে প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি। এবং প্রাইমারি শিক্ষা বলতে আমাদের দেশে সবসময় 5 বছরের শিক্ষাকে বোঝানো হয়, কিন্তু একটু খোঁজখবর নিলে সবাই জানেন প্রাথমিক শিক্ষা অন্যান্য দেশে 6 বছরের। আমরা মাধ্যমিক শিক্ষায় 2 ভাগে ভাগ করেছি, নিম্ন মাধ্যমিক 8ম শ্রেণী পর্যন্ত। এখন আমাদের সরকার ঘোষণা করেছে বিনা পয়সায় পড়বে 8ম শ্রেণী পর্যন্ত। কিন্তু 8ম শ্রেণী কেন 10ম শ্রেণী নয় বা 12ম শ্রেণী নয়? পৃথিবীর অন্য 10 দেশের উদাহরণ দেখেন, এখন যাদেরকে উন্নয়নশীল দেশ বলা হয়, যারা এখন অর্ধ উন্নত দেশ হয়েছে, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, চীন, রাশিয়া, এই জাতীয় দেশেও শিক্ষার অবৈতনিক এবং অবাধ পর্যায় হচ্ছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। তারপরে আরেকটা প্রশ্ন হচ্ছে,
আমরা এই ভাগটা করি কিভাবে? কিছু ছেলে মেয়েকে আমরা বলি তারা পড়াশোনায় পিছিয়ে পড়েছে, তারা অনগ্রসর এবং তারা মেধাবী নয়। এইটা হচ্ছে তাদের সুযোগ সুবিধা না পাওয়ার ফলে তাদেরকে বঞ্চিত করলে কেউ অন্যায় হচ্ছে মনে করে না। কিন্তু শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার দায়িত্ব হচ্ছে সমাজের। বর্তমানে আমরা স্বাধীন রাষ্ট্র তৈরি করেছি, আমরা সঙ্গত কারণেই বলতে পারি এই দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র যদি যথেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে না পারে, রাষ্ট্র যদি যথেষ্ট শিক্ষককে পরিপোষণ করতে না পারে, যদি শিক্ষা লাভে সকলের অধিকার পূর্ণ না হয়, এই জন্য রাষ্ট্রকেই দায় নিতে হবে। এটা আমরা এখনো পর্যন্ত গ্রহণ করিনি এবং আমরা সেই কাজে যদি চিন্তার ক্ষেত্রে কোনো রকমের আপোষ করি, আমরা কোনো অগ্রসর হতে পারবো না। আমার আগে যে ডাক্তার সাহেব বক্তৃতা দিলেন তার কথার মধ্যে আমি একটা সবিরোধ লক্ষ্য করলাম। তার দুটো তথ্যই তিনি দিয়েছেন, কিন্তু আপনারা চিন্তা করে দেখবেন তার মধ্যে বিরোধ আছে। তিনি প্রথমে বলেন আমাদের দেশে এতগুলো মেডিকেল কলেজ আছে, এতগুলো হাসপাতাল আছে, তো তার মধ্যে এতগুলো সরকারি, এতগুলো বেসরকারি। তো তিনি ন্যায়সঙ্গত প্রশ্ন তুলেছেন, আমাদেরকে এত ডাক্তারের দরকার আছে? প্রথম কথা, এই যে অর্থাৎ কম শিক্ষিত ডাক্তারদেরকে আমরা ডাক্তার হিসেবে যদি লাইসেন্স দিয়ে দিই, যারা বেসিক বিষয়ে পড়ে নাই, যা ভালো করে অ্যানাটমি জানে না, ভালো করে বায়োলজি জানে না, তাকে যদি আমি প্রায়োগিক বিষয়ে ক্লিনিশিয়ান হিসেবে লাইসেন্স দিয়ে দেই, তিনি মানুষ মারার সার্টিফিকেট লাভ করছেন। এটা হলো তার প্রথম বক্তব্য। কিন্তু দ্বিতীয় বক্তব্যের মধ্যে বিরোধ আছে। তিনি কিউবা মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ দিয়ে বললেন আমাদের দেশে প্রায় মাথাপিছু এত হাজার লোকের জন্য একজন ডাক্তার, তাহলে আমাদের ডাক্তারের প্রয়োজন আছে আরও বেশি। একদিকে বললাম আমাদের ডাক্তার অতি বেশি উৎপাদিত হচ্ছে যারা যোগ্যতা সম্পন্ন যথেষ্ট নয়, আবার অন্যদিকে আমাদের যে সামাজিক প্রয়োজন তার তুলনায় আমাদের ডাক্তারের সংখ্যা অনেক কম। আমাদের ডাক্তারদের মাসিক বেতন কোনো কোনো হাসপাতালে মাসে 8,000 টাকা, নতুন যারা ডাক্তারি শুরু করে। এবং তারা যদি ইরানে চলে যেতে চায় বা মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যেতে চায়, আপনি বাধা দিতে পারবেন না। তাহলে শিক্ষিত বেকার তৈরি করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করছি, এমন একটা কথা বলা হয়। আসলে বেকারত্বের সমস্যাটা আমাদের মূল সমস্যা, আমাদের উৎপাদন ব্যবস্থার সমস্যা মূল সমস্যা। আমাদের অর্থনীতিতে এই যে বৈষম্যমূলক অর্থনীতি, যেখানে সম্পদ একদিকে কেন্দ্রীভূত হচ্ছে, আরেকদিকে মানুষের হাতে ন্যূনতম আয় যাচ্ছে না, এবং যারা কাজ করার জন্য ক্ষমতা সম্পন্ন, যারা ট্রেনিং পাওয়ার যোগ্য, তারা ট্রেনিং পাচ্ছে না, তারা স্কুলে ভর্তি হতে পারছে না, তারা কাজ পাচ্ছে না, ফলে সমাজের উৎপাদন এবং অর্থনৈতিক উন্নতি ব্যাহত হচ্ছে। সেটা সমাধান করতে হলে আমাদের এখন কি ব্যবস্থা নেওয়া দরকার? জিনিসটা হচ্ছে কোনটা আগে করব, কোনটা পরে করব। আমরা কি শিক্ষা সংস্কারের জন্য অপেক্ষা করব, নাকি আমরা এই মুহূর্তে বেকারত্ব সমস্যা সমাধানের জন্য অর্থনৈতিক সংস্কারে মন দেব? আসলে শিক্ষা সমস্যার রাষ্ট্র ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থারই অপর পিঠ মাত্র। একটা কাগজের যেমন মাত্র একটা পিঠ থাকতে পারে না, তেমনি শিক্ষা ব্যবস্থার অপর পিঠ কি আছে? অর্থনৈতিক ব্যবস্থা এবং রাষ্ট্রনৈতিক ব্যবস্থা, সেটা বাদ দিলে চলবে না। তা আমরা যদি পর্যায়ক্রমে বলি, প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা পরে তারা কোন কাজ করতে যাবে, তাহলে এই শিক্ষার সাথে আজকে তাকে কাজে নিয়োগ করার কোনো সম্পর্ক নাই। এমনকি উচ্চ মাধ্যমিক পাশ করার পরেও তাকে সাথে সাথে কাজে নিয়োগ করা যাবে না, তাকে একটা পেশাগত ট্রেনিং নিতে হবে। তাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, নিদেন পক্ষে তাকে ফোরম্যান হতে হবে, তাকে কারিগর হতে হবে। আমরা সেটা করেছি কি আপোষ করেছি? গরিবের ছেলেকে 4 বছর পরে নন ফর্মাল এডুকেশন দিয়ে ঠোকা বানাতে পাঠিয়ে দিয়েছি। তার মধ্যে আমরা কোনো রকমের বৈষম্য দেখিনি। এইটা খোদ জাতিসংঘের নাম দিয়ে বিশ্ব ব্যাংক, আমাদের ব্রাক প্রভৃতি এনজিও এটাকে অনুমোদন করেছে। কারণ গরিবের ছেলের জন্য একেবারে না পড়ার চেয়ে 4 বছর পড়াই তো ভালো। কিন্তু নিজের ছেলে মেয়ের জন্য আপনি সেই বিধান মেনে নেবেন কি না, সেই প্রশ্ন করলে তারা মানবেন না। এটা হচ্ছে বৈষম্যকে আইনগত ভিত্তি দেওয়া, যেটার নাম দিয়েছে তারা নন ফর্মাল এডুকেশন বা উপানুষ্ঠানিক শিক্ষা। সেটা রইল। প্রাথমিক শিক্ষাও 5 বছরের রয়েছে এবং সেটাকে বহুদিন আমরা ফ্রি বলেছি, কিন্তু সেটার থেকে এখন ডাইভার্ট করে যে সমস্ত কেজি স্কুল অথবা কিন্ডার গার্ডেন করা হচ্ছে, সেগুলিতে মাসে কত টাকা বেতন দিতে হয় আপনারা জানেন। তাহলে আরেকটা বৈষম্য তৈরি হচ্ছে, ওইখানে গুণগত শিক্ষা দেওয়া হচ্ছে। আগেও শিক্ষাক্ষেত্রে বৈষম্যের আরেকটা উদাহরণ হচ্ছে ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা। রংপুর আসার সময় আমি রাজশাহী থেকে পথে পথে কোনো পথ দেখি নাই যেন রংপুর ক্যাডেট কোচিং, রানা ক্যাডেট কোচিং এগুলির বিজ্ঞাপন দেখি নাই। কারণ ক্যাডেট কলেজের শিক্ষার লাভে আমরা সকলেই উৎসুক, এবং যত টাকা খরচ করা হোক, রানা ক্যাডেট কোচিং সাফল্যের পরিমাণ 47 জন। তার মানে কি, আমরা সকলেই চাই আমাদের ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়ুক, কিন্তু এই সুবিধা সমাজে দিচ্ছে, তাহলে সেইটার এই বন্টন অসম হবে কেন? আপনি যে নামে করছেন সেটা হচ্ছে মেধা, তাহলে আমাদের মেধা পরীক্ষা করতে হবে। এই সমস্ত প্রশ্ন দিয়ে বলি সকলেরই শিক্ষা লাভের অধিকার আছে, শুধু তাই নয়, সকলের শিক্ষা লাভের ক্ষমতা আছে। মানুষ মাত্রই মেধাবী, এটা পরীক্ষা করে দেখেন। বার্ট্রান্ড রাসেলের উদ্ধৃতি দেওয়া ভালো,
কিন্তু আমাদের আগে নিজের উদ্রতে নিজে দিতে হবে। নিজের খালি চোখে যা দেখি তা হচ্ছে, আমি এমন কোনো মানব শিশু দেখি নাই যে কথা বলতে পারে না, অসুস্থ যারা তারা ছাড়া। শিশু 2 বছর 3 বছর 2.5 বছর, এখন অটিজমের সমস্যা বাড়ছে, সেটা বাদ দিলে আপনি দেখবেন সবাই কথা বলতে পারে। এই কথা বলতে পারাটাই হচ্ছে প্রতিভার লক্ষণ। তারপরে অন্যান্য প্রতিভা, যে কথা বলতে পারে তার যে কোনো কিছু শিখতে পারে, শুধু তাকে ঠিকভাবে আমি শেখাতে পারছি না, এটা আমাকেই নিজের দিকে তাকাতে হবে। যেটাকে আগে আমাদের ধারণাপত্র যিনি উপস্থাপন করেছেন, তিনি বলেছেন আমরা শিশু মনস্তত্ত্ব বুঝি না। কথাটা তো সত্যি। এখন উপরের দিকে যদি আমরা যাই, মাধ্যমিক শিক্ষা শেষ না করে, মাধ্যমিক শিক্ষা বলতে আমি বোঝাচ্ছি আমাদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত কাউকেই কাজে নিয়োগ করা বৈধ নয়। কারণ তখন ওই বয়সে সে বিয়ে করতে পারে না, ওই বয়সে সে ভোটাধিকার অর্জন করতে পারে না ওই বয়স না হলে, এবং না হলে তার ক্রিমিনাল লায়াবিলিটি হয় না ভেদে। আমরা শিশু কিশোরের সংজ্ঞা নিয়ে আমাদের কিছু বিরোধ আছে, কিন্তু আমরা সহজেই বলতে পারি 18 বছর হওয়ার আগে পর্যন্ত কাউকে কর্মে নিয়োগ করা শিশু শ্রম নিয়োগ করার মতোই। তারপরে কিন্তু আপনি তাহলে কিভাবে 8ম শ্রেণী পাস শিশুকে বলছেন তুমি বিজ্ঞান বাণিজ্যে চলে যাও, কেন? ওখান থেকে তোমার ভবিষ্যতের পেশা তৈরি হবে। সেটা আরেকটা সমস্যা। এটাও একটা অবৈজ্ঞানিক ব্যবস্থা। মার্কিনীরা চাপিয়ে দিয়েছিল আমাদের এখানে 60-এর দশকে। পৃথিবীর আর কোনো দেশে, খোদ মার্কিন দেশও এটা নাই। 9ম শ্রেণী থেকে বিজ্ঞান বাণিজ্য মানবিক ভাগ করে, আপনারা খোঁজ করে দেখেন। তাহলে এইটা আমাদের থেকে চাপিয়ে দিতে পেরেছে তারা, যেহেতু আমরা চিন্তাহীন এবং আমরা ভাবনাহীন বলি। আমি আমাদের দেশের কোনো শিক্ষাবিদকে পর্যন্ত দেখিনি গত 60 বছর ধরে যে এই অবৈজ্ঞানিক ব্যবস্থা চলে আসছে সেটার বিরুদ্ধে বিন্দু মাত্র প্রতিবাদ জানাতে। আপনি পরীক্ষা করে দেখেন। অর্থাৎ আপনি মনে করছেন কি আমার ছেলে 12 বছর বয়স হয়ে গেছে, এখন সে সব কিছু নির্ণয় করতে পারে? এটা তাহলে তাদের দেশে করেনি কেন? মানে হচ্ছে মানব শিশু কোন পেশা যাবে এবং কোনো পেশা যদি তার পছন্দ না হয়, সে পেশা থেকে পেশান্তরে যেতে পারবে কিনা, এই যে স্বাধীনতা, বার্ট্রান্ড রাসেল কথিত বিবিধ স্বাধীনতার মধ্যে এটাও একটা স্বাধীনতা। আমি কি পড়বো কি পড়বো না সেটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটা বিষয়ে ভুল করে ঢুকে গিয়েছি, সেখান থেকে আমি ফিরে আসতে পারবো না। এর মানেটা হচ্ছে কি, শিক্ষা আমার উপর চাপিয়ে দেওয়া হয় এবং শিক্ষা আনন্দদায়ক থাকে না। যার মা বাবার প্ররোচনায় সমাজে চাকরি পাওয়া যাবে এই ভরসায়, যে অঙ্ক জানে না সেও ইঞ্জিনিয়ারিংয়ে গিয়ে ভর্তি হয়। আর আমাদের কারিকুলামের কথা আমি আজকে তুলছি না, কারিকুলাম তুললে দেখা যাবে এই যে আমরা ভিন্ন ভিন্ন কারিকুলাম করছি, যেখানে কোনো মানবিক শিক্ষা ছাড়াই 9ম শ্রেণীতে একজনকে আপনি পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত এবং উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান এসব পড়াবার জন্য তাকে নিয়ে যাচ্ছেন। তাহলে সারা জীবন সে যে হয়, প্রায় সময় অর্ধশিক্ষিত হয় ইতিহাসে, অর্ধশিক্ষিত হয় মানবিক বিষয়ে। এটা তার বিরুদ্ধে শত্রুতা মাত্র। সাধারণ শিক্ষা, যেটাকে বলা হয় অভিন্ন এবং মানবিক শিক্ষা, নীতি শিক্ষা, কত বছর বয়স পর্যন্ত না দিলে সেটা কোনো রকমের পূর্ণতা পাবে না। এই বিষয়ে আমাদের চিন্তাবিদরা কি চিন্তা করেছেন? যতটুকু চিন্তা তারা করেছেন অধিকাংশই হচ্ছে অবৈজ্ঞানিক এবং ভুল চিন্তা। 8ম শ্রেণী পাশ করা শিশুর পক্ষে এটা এই শিক্ষা সম্পূর্ণ হয় না। 2-1জন ব্যতিক্রম জিনিয়াস থাকে, তারা স্কুলে না গেলেও চলবে। আমি সাধারণভাবে সকল মাপের শিক্ষা দেওয়ার কথাই বলছি। তারপরে আজকালকার যুগ হয়েছে, আপনারা জানেন, বিশেষজ্ঞের যুগ। আমরা সকলে এখন বিশেষজ্ঞ চাই, আমরা সবাই জেনারেল এডুকেশন পাই না। কিন্তু জেনারেল এডুকেশনের মানে হচ্ছে যেটা কোনো কাজের সাথে সম্পর্কিত নয়, কাজের সাথে সম্পর্কিত হবার ভিত্তিস্বরূপ সেটা হবে। এই জন্য আমরা শিক্ষা কী জন্য করি? 2টো উদ্দেশ্য আমাদের থাকে। আমি শিক্ষা দিয়ে একটা কর্মক্ষেত্র তৈরি করতে চাই, আমি একটা বৃত্তি নির্বাচন করতে চাই, আমি একটা জীবিকার উৎস আরোহণ করতে চাই। আমাদের শহীদুজ্জামান সাহেব যে বললেন, ওই রকম শিক্ষক আজকাল পাওয়া যায় না। ওই রকম শিক্ষক পাওয়া যাবে কি বলে? শিক্ষিত হয় শুধু শিক্ষা পাওয়ার আনন্দেই শিক্ষা, আর্ট ফর আর্টস সেক, এডুকেশন ফর এডুকেশন সেক, মানুষ হবার শিক্ষা বলে এটাকে। তারপরে আমি কাজ পাওয়ার জন্য শিক্ষা নেই। শিক্ষাতে 2টো উদ্দেশ্য। একটা শিক্ষা হচ্ছে মানুষ হওয়ার জন্যে, অর্থাৎ শেখার আনন্দে শেখা, কারণ মানুষ হিসেবে এটা আমার অধিকার। তারপরে এটার ভিত্তিতে তখন বোঝা যাবে কোন দিকে আমার জীবনের প্রবণতা আছে। আমি কি শিল্প সাহিত্য করতে পছন্দ করি, আমি কি ছবি আঁকতে পছন্দ করি, না আমি সঙ্গীতে যাব, না আমি বৈজ্ঞানিক হব, না আমি ইঞ্জিনিয়ার হব। তারপরে হলো বৃত্তিগত এবং পেশাগত শিক্ষার। বর্তমানে জাতিসংঘের যে মাপকাঠি, তাতে বলা হচ্ছে ওই শিক্ষাতেও কোনো মেধার প্রশ্ন তোলা যাবে না। আপনার জাতিসংঘের সার্বজনীন মানবাধিকারের ঘোষণা মনোযোগ দিয়ে পড়ে থাকুন, 26 নম্বর আর্টিকেল পরিষ্কার আছে যে কোনো মেধার প্রশ্ন নাই পেশা এবং বৃত্তিগত শিক্ষার ক্ষেত্রে। কি আছে সেখানে? কোনো রকমের বিভেদ করা যাবে না, বৈষম্য প্রদর্শন করা যাবে না, নন ডিসক্রিমিনেশন। তবে সেখানে তারা শর্ত দিয়েছে যে শিক্ষা যেটুকু অবৈতনিক হবে সেটা দ্বাদশ শ্রেণী পর্যন্ত। কিন্তু আমি এখানে মৃদু সমালোচনা করে বলবো, জাতিসংঘের এই আদর্শ 1948 সনে গৃহীত হয়েছিল, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এটা যথেষ্ট নয়। পেশাগত এবং কারিগরি শিক্ষার ক্ষেত্রে কোনো পশার প্রশ্ন আসবে কেন? এটা ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে।
কারণ মানুষ মাত্রই শ্রমিক, শুধু তার নিজের জন্য বা নিজের পরিবারের জন্য উপার্জনশীল লোক মাত্র তিনি নন, রাষ্ট্রের জন্য তিনি যে গুরুত্বপূর্ণ নাগরিক। আপনি ক্যান্টনমেন্ট বজায় রাখেন কি জন্য? দেশ রক্ষার জন্য সৈনিকদেরকে প্রতিপালন করেন, কিন্তু দেশ রক্ষার আসল সৈনিক তো এই ছাত্ররাই। তো তাদেরকে আমি প্রতিপালন করব না, তাদের শিক্ষার ব্যবস্থা কেন করবো না? অর্থাৎ যে শিক্ষা নিতে আর চায় না তাকে আমি ছেড়ে দেব, কিন্তু যে নিতে চায়, যে বিষয়ে সে নিতে চায় সে বিষয়ে সরবরাহ করতে আমার দায়িত্ব। এখানে একটা প্রশ্ন আসতে পারে, ডাক্তার সাহেবের কথা যেমন আমি স্ববিরোধ আবিষ্কার করলাম, আমার কথায় হয়তো উনি স্ববিরোধ আবিষ্কার করবেন। সবকিছু কি আমরা সকলেই ডাক্তার হতে চাই, কিন্তু আমাদের সমাজে তো এত ডাক্তারের দরকার নেই। আমরা সকলেই ইঞ্জিনিয়ার হতে চাই, সমাজের দরকার নাই। তাহলে এটা বন্টন হবে কিভাবে? বর্তমানে বন্টন হয় বাজারের মাধ্যমে। বাজার যেটা চায় আমরা সেদিকেই পড়তে, এই জন্য সবাই বিবিএ পড়ে, এই জন্য সবাই এখন ইংলিশ মিডিয়াম পড়ে, কারণ বিদেশে যাওয়ার সুবিধা হবে। তাহলে সমাজকে এমন পরিবেশ তৈরি করতে হবে, এমন পরিকল্পনা করতে হবে, সম্পূর্ণভাবে অন্ধ বাজারের উপরে ছেড়ে দেওয়া যায় না। তা যদি থাওয়া যেত তাহলে আমাদের রাষ্ট্রের দরকার ছিল কি? এখন বিশ্বব্যাংক প্রভৃতি প্রতিষ্ঠান থেকে যে শিক্ষানীতি চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে প্রত্যেক প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটিকে খাওয়ানো হচ্ছে, সেটা হচ্ছে আউটকাম বেসড লার্নিং, আউটকাম বেসড সিলেবাস। তার মানে বল যে চাকরি পাওয়া যায় এমন বিষয়ে শিক্ষা দেন, যেটা মার্কেটে বিক্রি হয়, যেটা শুধু বাজারে কাটে, সেই শিক্ষায় দেওয়া হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় তৈরির আদি উদ্দেশ্য ছিল বাজারে কাটে সেটা নয়, যেটা পোকায় কাটে তেমন শিক্ষাও দেওয়া। যেমন দর্শন পড়ে আপনি কি চাকরি পাবেন? তাই বলে দেশে যদি দর্শন পড়ার লোক 5 জনও না থাকে, দেশের কি দুরবস্থা হয় বাংলাদেশ তার প্রমাণ। বাংলাদেশের লোক চিন্তা করতে জানছে না, জ্ঞান আছে, অর্থাৎ সে স্কিল জানে, সে ফোড়াই করতে পারে, সে কাটা ছেঁড়া করতে পারে, সে ব্রিজ বানাইতে পারে, এই ধরনের দালান কোঠা বানাতে পারে, এটা তার জ্ঞান এবং শিক্ষা। কিন্তু তার কোনো বিবেক নাই, তারপরে সে তো নির্বিচারে ছাত্রদের উপর গুলি চালাতে পারে। তার তো কোনো রাজনৈতিক জ্ঞান নাই, মানে তার কোনো হিতাহিত জ্ঞান নেই। এই ধরনের রবট তৈরি করেছি, না হলে আমাদের পুলিশ বাহিনী এত নৃশংস এবং এরকম বেকায়দায় মানুষকে ফেলে হত্যা করতে পারে কিভাবে? আমাদের সমস্ত বাহিনী শুধু নয়, আমাদের আমলা বাহিনীর যে বিপুল পরিমাণ দুর্নীতির কাহিনী আপনারা পড়ছেন, আমাদের কত 17 বিলিয়ন না 34 বিলিয়ন বাংলাদেশ ব্যাংক থেকে হাইস্ট হয়ে কেমন করে চলে যায়। দেশের নৈতিকতার এই অধঃপতন কিন্তু হয়েছে আমাদের শিক্ষার সাথে এটা জড়িত। তাহলে শিক্ষা সংস্কার যদি আমরা উচ্চ পর্যায়ে করতে চাই, তাহলে আমাদের মধ্যে শিশুর প্রতিভার বিকাশের বয়সে তাকে প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে, এবং যে শিক্ষা লাভে সে নিজেই নিজের আনন্দের জন্য যাবে, এবং একই সাথে সমাজের প্রয়োজনের চাহিদা এবং সরবরাহের রেখা যেখানে মিলবে, সেইখানে আমাদের শিক্ষার ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য স্থাপন করতে হবে। এগুলো আজকে একদিনের আলোচনা শেষ করার বিষয় নয়। শুধু বলছি যে শিক্ষার বিষয়বস্তুর ক্ষেত্রে শুধুমাত্র বিশেষজ্ঞ তৈরি করলে হবে না, তাকে নৈতিক শিক্ষাও শিক্ষা দিতে হবে, যেটাকে আমরা বলি জেনারেল হিউম্যানিস্টিক লিবারাল এডুকেশন, সাধারণ, সর্বজনীন, সার্বজনীন এবং মানবিক শিক্ষা দিতে হবে। তাহলে সেইটা যদি না দেই, আমরা একটা রবট তৈরি করব। আমাদের শিক্ষার উদ্দেশ্য হবে প্রত্যেক বিশেষজ্ঞ, তিনি ডাক্তার হন, তিনি প্রকৌশলী হন, তিনি কৃষিবিদ হন, তিনি আইনজীবী হন, তিনি যে কোনো পেশার হন না কেন, তার সমান এবং অভিন্ন মানবিক এবং সার্বজনীন শিক্ষা থাকতে হবে। সেটা দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা একরকম করে দেওয়া সম্ভব, এবং দ্বাদশ শ্রেণীর শেষের দিকে 2-3 বছরে শিক্ষকদের পর্যবেক্ষণের মাধ্যমে যে সমস্ত ছেলে মেয়ে থাকবে, তাদের ভবিষ্যৎ কী হবে সেটা তখনই বলা যাবে। তারপর তারা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তাদের পছন্দের বিষয় পড়বে, এবং প্রয়োজন হলে তারা এক বিষয় থেকে বিষয়ান্তরে যেতে পারবে। তাহলে শিক্ষার ন্যূনতম সিলেবাসের মধ্যে কী থাকবে? ভাষা, গণিত, যাকে বলা হয় নীতিজ্ঞান, এটাকে আপনার অধিকার ও কর্তব্য জ্ঞান, এগুলি বিষয়বস্তু করা যেতে পারে। প্রকৃতির সাথে পরিচয়, সমাজের সাথে পরিচয়, নিজের ভাষার সাথে পরিচয়ের বাইরে অতিরিক্ত 2-1টি বিদেশি ভাষার সাথে পরিচয়। কিন্তু শিক্ষা নিজের ভাষার মাধ্যমে যতদিন পর্যন্ত না দেওয়া হচ্ছে, সেই শিক্ষা কখনো গভীর হবে না। বর্তমানে আমাদের শিক্ষার প্রধান সমস্যাটা কি আপনারা বলুন? আমাদের শিক্ষার সমস্যা হচ্ছে শিক্ষার সংকোচন। অর্থাৎ বর্তমানে শিক্ষা নীতিগুলির সব গোড়ার বিষয় হচ্ছে শিক্ষা যতটা রাষ্ট্রের প্রয়োজন বা বাজারের প্রয়োজন সেখানে সীমিত রাখা। কিন্তু আওতদিকে আমরা বলেছি শিক্ষা হচ্ছে সর্বজনীন অধিকার, যেটা বাজারের সাথে কোনো সম্পর্ক নাই। কারণ নাগরিক হিসেবে আমি জন্মেছি, আমার শিক্ষা পাওয়ার জন্মগত অধিকার, এটা এখন আন্তর্জাতিক মান এবং দেশীয় আইনে স্বীকৃত। কিন্তু সেটা বাস্তবায়ন যদি রাষ্ট্র না করতে পারে, তাহলে সেই রাষ্ট্রকে পদত্যাগ করতে হবে। অর্থাৎ রাষ্ট্রকে কর্তৃত্বের ভার ছেড়ে দিতে হবে যদি সংস্কার করতে না পারেন। আমরা বলি শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের জন্য বলছি না, আপনি যদি এটা সংস্কার করতে না পারেন, তাহলে আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যান।
আর যারা রাজনৈতিক দল হিসেবে আমরা ঘোষণা করছি আমরা এটা করতে পারবো, আমাদেরকে দায়িত্ব দেন, এটা আমরা করে দেখাবো। এটা কিভাবে করে সম্ভব? আমাদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা যদি আমরা অবৈতনিক করতে চাই এবং শিক্ষকদের বেতন সরকারি কর্মচারী যারা উচ্চতম কর্মচারী, অর্থাৎ সরকারের প্রথম শ্রেণীর কর্মচারী যারা বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের কর্মচারীদের যে বেতনে নিয়োগ করেন, সেই বেতনে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগ করেন, তাহলে আমাদের বাজেটে কত টাকা বাড়বে? বর্তমানে আমরা জাতীয় আয়ের শতকরা 2 ভাগ মাত্র খরচ করি, এটা করলে শতকরা 4 ভাগ খরচ হবে। কিন্তু জাতিসংঘ যে নির্দেশনা দিয়েছে 1968 সনে ইউনেস্কোর মাধ্যমে, যে শতকরা 6 ভাগ জাতীয় আয় যদি খরচ করেন তাহলে আপনি নিরক্ষরতা দূরীকরণ করতে পারবেন। আমাদের দেশে এখনো যে নিরক্ষরতা কেন দূরীকরণ করা হয়নি তার একটা প্রমাণ তো সেখানে আছে। আপনারা বলতে পারেন টাকা দিলে কি নিরক্ষরতা দূরীকরণ হবে? না, আমাদেরকে ইয়াদ আলী মাস্টারের মতো মাস্টার লাগবে। আমাদের এখানে সন্ধ্যাবেলায় আগে হ্যাজাক জানিয়ে আমরা বয়স্ক শিক্ষার স্কুল খুলতাম, সেগুলো এখন রাষ্ট্রীয় উদ্যোগে আর দেখা যায় না, দেখা গেলেও এগুলি অসম্পূর্ণ। আমরা যদি চাই যে আমাদের শতকরা 100 ভাগ শিক্ষিত একটা জনগোষ্ঠী দরকার, সেটা 20 বছরের মধ্যে করা সম্ভব। তার জন্য উপযুক্ত বিনিয়োগ করলে হবে। তাহলে আমাদের যে বিপুল বেকার জনসমষ্টি আছে তাদেরকে সেই কাজে নিয়োগ করা যায়, শিক্ষকতার কাজে। শিক্ষকদেরকে আগে শিক্ষিত হতে হবে। এডুকেটার্স নিড দেমসেলভস টু বি এডুকেটেড ফার্স্ট। তাহলে তাদের জন্য শুধুমাত্র এককালীন নয়, পর্বে পর্বে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। আমরা এখন করেছি না প্রাইমারি স্কুলে শিক্ষক হওয়ার জন্য যোগ্যতা ন্যূনতম কি? তাকে গ্র্যাজুয়েট হতে হবে। ভালো, এবং আপনি গ্র্যাজুয়েটের জায়গায় মাস্টার্স যোগ করেন। আমাদের দেশে যে মাস্টার্স ডিগ্রি দেওয়া হয়, মাস্টার্স ডিগ্রি প্রাপ্তদের প্রতি সম্মান এবং ক্ষমা প্রার্থনা করে আমি বলি, এটা গ্র্যাজুয়েশনই। আমাদের 3 বছরের বা 4 বছরের গ্র্যাজুয়েশনের সাথে 1 বছরের মাস্টার্স বা 2 বছরের মাস্টার্স যোগ করি, এই দুটোকেই গ্র্যাজুয়েশন বলা ভালো। তো এই ধরনের শিক্ষক যদি আমরা নিয়োগ করি এবং তাদেরকে যদি আমরা 2 বছর আগে ট্রেনিং দেই, এই ট্রেনিং দেওয়াটা যদি বাধ্যতামূলক করেন, তাহলে বহু বেকারের কর্মসংস্থান হবে, দেশের শিক্ষিত লোকের সংখ্যা আপনি বাড়াবেন। তখন প্রশ্ন হচ্ছে এই শিক্ষিত লোক নিয়ে আমি কী করবো? এখন তো বেকারের ভারে বাঁচি না, ওই শিক্ষিত বেকার তো আমাদের তখ্ত তাউসকে উল্টে দেবে, সেই জন্য তারা এটা করতে চায় না। তাহলে জাতির এমন অর্থনৈতিক কর্মসূচি নিতে হবে, আমরা চিরকাল এইরকম কুয়া থেকে বালতি দিয়ে পানি টেনে তোলার আর কাঠ চেরাই করা জাতি থাকবো কেন? আমাদের তো অন্যান্য কাজের ভার নেওয়ার মতো অধিকার আছে, সেটা আমরা পারবো না কেন? এটা যেহেতু অবাধ বাজার এটা করেনি, আমাদের শিক্ষা ব্যবস্থার ইতিহাস দেখলে আপনারা দেখবেন এই শিক্ষা ব্যবস্থার ভিত্তি ব্রিটিশ আমলে পাতা হয়েছিল। তার আগে এখানে কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না, এটা আমার বক্তব্য নয়। আমাদের টোল ছিল, মক্তব ছিল, মাদ্রাসা ছিল, দেশীয় নানা রকমের পাঠশালা ছিল। এবং আমাদের অনেকে গৌরব করে বলে আমাদের নালন্দা, আমাদের ময়নামতি বৌদ্ধ বিহারের স্কুল ছিল। কিন্তু হিসাব করে দেখেন, দেশের শতকরার বাদ দেব 1000 করার একজন ওইগুলোতে পড়া করতে পারতো না। শিক্ষা ব্যবস্থার ইতিহাসে সবচেয়ে গুরুতর সত্য কথা হচ্ছে, তখন উচ্চমানের শিক্ষা ছিল বটে, কিন্তু শিক্ষা ছিল অত্যন্ত সংকুচিত। সমাজের সব লোক শিক্ষার স্পর্শই পায় নাই। তাহলে মানুষ শিখেছে কী করে? কামার কোমরের ছেলেমেয়েরা তাদের এই অপূর্ব কৌশল কোনো স্কুলে গিয়ে শেখেনি, পিতৃপুরুষ ক্রমে তারা ঘরে ঘরে শিখেছে, ঘরানা করে শিখেছে। কিন্তু এখন শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন হয়েছে, তাতে আমরা যেখান থেকে আসি না কেন, আমরা একটা জাতীয় পর্যায়ে, এখন জাতীয় বলছি এই জন্য যে যতটুকু দেশের মধ্যে আমরা আছি, গোটা দেশের পর্যায়ে অবাধ প্রতিযোগিতার মাধ্যমে সেখানে ভর্তি হতে পারি। এই ব্যবস্থাটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা। এখানে যদি শুধুমাত্র উন্নত ধনী শ্রেণীর লোকেরাই শুধু পড়াশোনা করতে পারে, তারা ক্যাডেট কলেজে ভর্তি হতে পারে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে, এবং নিম্ন শ্রেণীর বা মফস্বলের বা নিম্ন জাতির লোকেরা, মফস্বল অথবা আদিবাসী অথবা বঞ্চিত সংখ্যালঘু লোকেরা ভর্তি হতে না পারে, তাহলে এটা আবারও সেই সংকুচিত লেখার দিকে আমাদের নিয়ে যাবে, সংকুচিত শিক্ষার দিকে নিয়ে যাবে। আমরা যেটাকে আধুনিক বিপ্লব বলেছিলাম, সেটা ছিল যে সমাজে যে শ্রেণীতে আপনার জন্ম হোক না কেন, আপনি সমাজের উচ্চতম স্তরে যাওয়ার সম্ভাবনাটুকু আপনার নিজের মধ্যে ধারণ করেন। সেটা যে বন্ধ করা যদি হয়, তাহলে সেটা গণতান্ত্রিক ব্যবস্থার সাথে বিশ্বাসঘাতকতা। এই গণতান্ত্রিক ব্যবস্থার দাবি ইউরোপে প্রথম উঠেছে বলেই আমরা ইউরোপকে অনুসরণ করি। কিন্তু ইউরোপ একই সাথে যেটা করেছে, তারা জাতিগত বিদ্বেষ এবং বর্ণবিদ্বেষের কারণে আমাদেরকে যখন তাদের উপনিবেশ এবং পরাধীন জাতিতে পরিণত করেছিল, তখন মানুষ হিসেবেও তারা আমাদের হীন। আমাদেরকে তারা যেমন কালো অথবা লাল ইন্ডিয়ান বলে নিগৃহীত করেছে, সেই সময় তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকেও মনে করেছে নিম্নমানের শিক্ষা দিলেও আমাদের চলবে। তবে আমাদের উচ্চ শ্রেণীর ছেলেমেয়েরা তাদের বিশ্ববিদ্যালয়ের সমান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে এবং সেটা দিয়ে তারা জগতে অনেক কৃতিত্ব দেখাতে পারবে। এইটা তারা করেছে
আমরা বলি যে ডিভাইড অ্যান্ড রুল, তারা শুধু হিন্দু মুসলিম ডিভাইড অ্যান্ড রুল করে নাই, তারা ধনী দরিদ্রের মধ্যেও ডিভাইড অ্যান্ড রুল করেছে। এই জন্য আমাদের দেশের কিছু বাছাই করা ছেলে মেয়েদের তারা অক্সফোর্ড কেমব্রিজে যাওয়ার সুযোগ দিয়েছে এবং তাদেরকে আমরা দেশে ফিরে বলেছি বিলাত ফেরত, এবং তারা এখানে প্রশাসনের উচ্চ পদগুলো দখল করেছে, রাজনীতির উচ্চ পদগুলো দখল করেছে। এই অনুকরণে যে বিদ্যালয়গুলো আমরা করেছিলাম, যেমন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, মুসলমানদের মধ্যে বলছি, সে আলিগড় ফেরত লোকেরাই হবে ম্যাজিস্ট্রেট, তারাই হবে ইন্ডিয়ান সিভিল সার্ভিস অথবা পুলিশ সার্ভিস অথবা এডুকেশন সার্ভিস। এইখানেও একটা কৃত্রিম শ্রেণী বিভাজন সবসময় চালু ছিল। এখন আমরা চাই যে যে শিক্ষা ব্যবস্থা থাকবে তাতে শ্রেণী নির্বিশেষে, ধনী দরিদ্র নির্বিশেষে, যে কথা আলোচিত হয়েছে আমাদের আগেই আলোচনা করেছেন, সেইটা প্রশাসনিক এবং সাংবিধানিক ব্যবস্থা থাকতে হবে। এটা বাস্তবায়িত করতে হবে, সংবিধানে লিখিত থাকলে হবে না। কয়েকটা বিষয় আমাদের পরিষ্কার সিদ্ধান্ত নেওয়া দরকার। শিক্ষা আমরা সার্বজনীন করতে চাই কি চাই না? যদি সার্বজনীন করতে চাই তাহলে শিক্ষা দানের মাধ্যম অবশ্যই যার যার মাতৃভাষায় করতে হবে, এবং আমাদের দেশের জন্য এটা রাষ্ট্রভাষায় করতে হবে। 2 নম্বর হচ্ছে, শিক্ষাক্ষেত্রে বর্তমানে রাষ্ট্র যে তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে সেটার প্রমাণ সে দেখেছে। রাষ্ট্রের পক্ষে সমস্ত মেডিকেল কলেজ স্থাপন করা সম্ভব হয়নি। দেশে যদি 110টি মেডিকেল কলেজ থাকে ধরুন, তাহলে 110টি কেন রাষ্ট্র তার দায়িত্ব নিতে পারবে না? 110-এর বেশি 300 হলেও আমি মনে করি আমাদের চাহিদা পূরণ হবে না। কিউবানরা শুধু তার নিজ দেশের চাহিদা পূরণ করে না, কিউবার লোকসংখ্যা 1,10,00,000-এর মতো। কিউবার সমগ্র দক্ষিণ আমেরিকার চিকিৎসা শিক্ষার্থীদেরকে এখানে আশ্রয় দেন, তাদের পড়ায়, এবং কি তার ডাক্তাররা সে আফ্রিকায় রপ্তানি করে এবং সারা দক্ষিণ আমেরিকায় রপ্তানি করে। শুধু এর সাথে কি হয়েছে, তাদের কিউবার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আজ জগতের মধ্যে শ্রেষ্ঠ ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। এই যে করোনার ভ্যাকসিনের সময় কিউবানরা নিজেদের ভ্যাকসিন আবিষ্কার করে নিজেরা প্রয়োগ করেছে। কিউবা আমেরিকার অবরোধের মধ্যে থেকে 50-60 বছর তার অর্থনীতি পঙ্গু, তার কোনো কোনো মানুষ শুধু দিনের বেলা চিনি পানা খেয়ে বেঁচে আছে, ভাত খেতে পারছে না। এ সত্ত্বেও তার শিক্ষার প্রসার অভূতপূর্ব। সে 10 বছরের মধ্যে নিরক্ষরতা দূরীকরণ করেছে 1960 থেকে 70-এর মধ্যে, এবং সে সবার জন্য স্বাস্থ্য কার্ডের ব্যবস্থা করেছে। আমরা সেটা করতে পারি না। শিক্ষার কথার সাথে সাথে স্বাস্থ্যের কথাও আসে, তার সাথে যোগাযোগের কথাও আসে না। ঢাকার মতো শহরে দেখেন কোনো রকমের পাবলিক ট্রান্সপোর্টেশন নেই। তো আমি সংক্ষেপে বলবো, আমাদের শিক্ষা যদি সংকোচনটাই আমাদের প্রধান সমস্যা হয়, তাহলে শিক্ষা প্রসারণ যদি আমরা আমাদের সংস্কার কর্মসূচি হিসেবে নেই, তাহলে আমাদের দুটো দেখতে হবে। আমাদের কি পরিমাণ অর্থনৈতিক বিনিয়োগ দরকার, এটা আমাদের পক্ষে সম্ভব কিনা। আমি মনে হয় আমাদের সংস্কার করা উচিত, আপনারা সকলেই বলছেন, আমার আগে ডাক্তার সাহেব বলেছেন যে আমাদের এটা সম্ভবও বটে, এবং তার জন্য জাতীয় আয়ের যেটুকু আমাদের ব্যয় করতে হবে সেটা জাতিসংঘ নির্দেশিত হারের সমান করলেই হবে। কিউবা প্রকৃতি দেশ কিন্তু 10-11 ভাগ জাতীয় আয় ব্যয় করে শিক্ষার ক্ষেত্রে। কোনো জিনিস তেরেসমাতি আকারে আকাশ থেকে নেমে আসে না, মানুষের অর্জিত সম্পদ দিয়ে করতে পারে। এটি কিউবা করতে পেরেছে বলেই সমস্ত প্রভোকেশন সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো আধুনিক দানব রাষ্ট্রের সামনে সে 50-60 বছর টিকে আছে। আমরা এত ভয় পাই, আমাদের পাশে আমাদের শক্তিশালী প্রতিবেশী দেশ যখন আপ টু পাশের মতো আমাদের আষ্টে পৃষ্ঠে আমাদেরকে আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, ভালোবাসা দিয়ে বন্দি করে রেখেছে এবং গরু দিয়ে বন্দি করে রেখেছে, সেখানে অন্য কথা সেনাবাহিনীর কথা বাদ দিলাম, সীমান্ত হত্যার কথা বাদ দিলাম, সেখানে আমাদের শিক্ষিত জনগোষ্ঠী কত দরকার। শিক্ষিত জনগোষ্ঠীর প্রধান শিক্ষা কি? শুধু আমাদের এই তথাকথিত ইঞ্জিনিয়ার আর ডাক্তার তৈরি করে আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ হয় না। আমাদের নাগরিক তৈরি করতে হবে, এবং নাগরিক তৈরি করার মানে হচ্ছে সে তার অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতন থাকবে। যদি এটা আমাদের সত্যি হতো, তাহলে আমরা 15 বছর যাবৎ একটা নিষ্ঠুর শাসনের অধীনে, একটা স্বৈরাচারী, একটা অগণতান্ত্রিক, একটা ফেসিবাদী সরকারের অধীনে আমরা থাকতে বাধ্য হতাম না। এবং অসীম বীরত্বের সাথে আমাদের তরুণ সমাজ যে সাহস করেছেন এবং দেশের গোটা জনগণ তাদের পেছনে যে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে, এইটাই আমাদের মূলধন, এটাকে ধরে রাখতে হবে। কিন্তু এটাকে পরাস্ত করার জন্য, ব্যর্থ করার জন্য শত চেষ্টা হচ্ছে না। তাহলে আমাদের আগে বুঝতে হবে কোনটা আমাদের অগ্রাধিকার। যদি এখনই আপনি দেশে একটি গণতান্ত্রিক ধরনের সরকার করতে না পারেন, তাহলে শিক্ষা সংস্কার আপনি করতে পারবেন না। কিন্তু শিক্ষা সংস্কার যদি আপনি করতে না পারেন, আপনি আগামী 10, 20 কেন 50 বছরেও গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখতে পারবেন না। কাজের সমস্যা দুটো হচ্ছে এটাই। যারা মনে করেন শিক্ষাকে ইংরেজি মাধ্যমে করলে, শিক্ষাকে সংকুচিত করলে, যেটা ব্রিটিশ আমলের পদ্ধতি ছিল, তখন নিয়মটা ছিল ফিল্টার ডাউন থিওরি। বঙ্কিমচন্দ্র লিখতেন ফিল্টার ডাউন, যে বড় লোকদের শিক্ষা দিলে
তাদের দেখে দেখে গরিবের ছেলেরা অল্প অল্প শিখবে। যেমন বড়লোকরা যখন খাবার খায় এবং তারা কিছু ফেলে দিয়ে মুরগি পুরো না চিবিয়ে সেটা দিয়ে গরিবের দুটো অন্ন হয়। রুটির টুকরো যখন ভাঙা পড়ে ওইটার টুকরে খায়। এটা হচ্ছে ফিল্টার ডাউন থিওরি। এইভাবে দেশে শিক্ষা বিস্তার হবে। এটা হচ্ছে ইংরেজদের তত্ত্ব। ইংরেজরা এটা চালিয়েছে শেষ দিন পর্যন্ত। এখন মহাত্মা গান্ধীর আবির্ভাবের পর তিনি যে বললেন নই তালিম, যে মানুষকে ক্লাস 7 পর্যন্ত পড়াইতে হবে। এটা পড়ালে মানুষকে যদি, গান্ধীজির শিক্ষানীতির মূল কথা কি ছিল, তাকে বই লেখাপড়ার সাথে সাথে তার কোনো না কোনো একটা পেশাগত কাজ শিখতে হবে। আশ্রমে বইটা সে চরকা কাটবে অথবা সে অন্য কোনো একটা কাজের কাজ শিখবে। মানে মহাত্মা গান্ধী বলেছে বলে কাজটা খারাপ এমন বলছি না কিন্তু আমি, কিন্তু ভারতে সেটা বাস্তবায়িত হলো না কেন? গান্ধীর প্রবলতম নিকটতম শিষ্যরা কি বল্লভভাই পটেল বা জওহরলাল নেহরু কেউ এটা পালন করে নাই। বলে গান্ধীকে একটা পাগল ভেবেছে তারা, যে আধুনিক শিল্প সভ্যতার সাথে গান্ধীর শিক্ষা সঙ্গতিপূর্ণ নয়। গান্ধীর যে হিন্দ স্বরাজের শিক্ষা সেটা নয়। আমরা সকলে মনে করেছিলাম ইংরেজ চলে গেলে আমাদের নিরক্ষরতা দূরীভূত হবে। আমাদের এই পূর্ব বাংলা মুলুকে উত্তরবঙ্গ শুদ্ধ 6 জন নাকি সাক্ষরতা জ্ঞান সম্পন্ন ছিলেন 1947 সনে। সেটার কি উন্নতি হয়েছে? পাকিস্তান আমরা 21 জন হয়েছে, 23 জন হয়েছে, নানা রকম পরিসংখ্যা পাওয়া যেত। এখন আমরা স্বপ্নের মধ্যে পেয়েছি। স্বপ্নে যেমন আমরা ওষুধ পাই, 74 জন শিক্ষা পেয়েছে। এইটাতে লজ্জাও করে না এটা 100 জন হলো না কেন? কারণ তারা এটা চায় না। এই 74টা অনেকখানি বানানো। এটা কি বানানো? যারা নাম সব দস্তখত করতে পারে। এই যে পভার্টি লাইনের কথা ডাক্তার সাহেব বললেন, আমার মৃত্যুর মধ্যে হাসি পাচ্ছিল। এইগুলো কি বিশ্বাস করার কথা? 100 লোক আমাদের দারিদ্র সীমার নিচে আছে। এই দারিদ্র সীমার সংজ্ঞা কি? 2200 কিলো ক্যালোরি খাইতে পারলে তাকে বলা হয় দারিদ্র সীমার উপরে। কিন্তু 2200 কিলো ক্যালোরিতে কি আছে? আমাদের বড় লোকরা যে একটা ডবল ডেকার স্যান্ডউইচ খায়, এটা 3000 কিলো ক্যালোরি থাকে। আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেদের যে রেশন দেওয়া হয় তাতে 1800 কিলো ক্যালোরি পায় দৈনিক তারা। এইটুকু খাইতে না পারলে তাকে গরিব বলা হয়। সেভাবে বলছে দেশের 20 জন বা 21 জন লোক গরিবের সীমানায়। কিন্তু এই সংজ্ঞাটা যে একটা মানবিক সংজ্ঞা, কে বললো? প্রফেসর আনিসুর রহমান বলতেন, পরিকল্পনা কমিশনের এককালীন সদস্য। এটা হচ্ছে চিকেন ফিড থিওরি অফ পভার্টি। মানুষ কি মুরগির বাচ্চা? তাকে ভুট্টার দানা খাওয়াইলে আপনার তার খাওয়া হয়ে গেল, সে বেঁচে থাকলো? এটা তো হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, কোন দেশে প্রচলিত নিয়ম অনুসারে সম্পন্ন, আমরা বলি তিনি অবস্থা সম্পন্ন গৃহের সন্তান, অবস্থাপন্ন একটা কথা আছে বাংলায়, অবস্থা সম্পন্ন গৃহের মানুষ যে পরিমাণ জীবন যাপন করে সেটি হচ্ছে দারিদ্র সীমার মাপকাঠি। আপনি যদি দেশের মধ্যবিত্ত শ্রেণী যে মাপে জীবন যাপন করে তার চেয়ে নিচে পড়ে যান তাহলে আপনি দরিদ্র, সর্বনিম্ন নয়। অথবা মজুরির ক্ষেত্রে উন্নতির মাপকাঠি হবে সর্বনিম্ন মজুরি, শ্রমিকেরা যা পায় এটা হচ্ছে দেশের সর্বনিম্ন আয়ের মাপকাঠি, এটাই উন্নতির মাপকাঠি। কিন্তু জীবনযাপনের মানের ক্ষেত্রে সম্পন্ন মধ্যবিত্ত গৃহের যে জীবনের মান, ধরুন আপনি শুধুমাত্র এই একটু তেল, একটু পেঁয়াজ, একটু রসুন দিয়ে একটা রান্না করে খান, সেটা নয়। আপনার হাতে একটা ঘড়ি পরার ইচ্ছা হয়, আপনি তো ঘড়ি কিনতে পারেন না। আপনাকে আমি দরিদ্র বলবো না, ধনী বলবো। আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন, আমি যৌতুকের পক্ষেও কালতি করছি মনে করেন না দয়া করে। আপনার মনে হয় কি আপনার জামাইকে আপনি একটা সাইকেল দেবেন, এটা আপনার শখ, কিন্তু আপনি দিতে পারছেন না। এটা খোদ রবীন্দ্রনাথ ঠাকুরের উদাহরণ থেকে বলছি আমি। তাহলে আপনি দরিদ্র হবেন। সেই হিসেবে মাপলে আমাদের দেশের 70-80 জন লোক দারিদ্র সীমা নিচে। এটা শুধুমাত্র উত্তরবঙ্গে নয়, আমি উত্তরবঙ্গকে কোন রকম স্ল্যাশ করে বলছি না, সারা বঙ্গে এই অবস্থা। একটু আমাদের মধ্যে বৈষম্য আছে। তাহলে মানুষ যার আয় এই নিম্ন পর্যায়ে, তিনি তার ছেলে মেয়েকে কি করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াবেন? তাকে জমি বিক্রি করতে হবে অথবা নিজের ইজ্জত বিক্রি করতে হবে। আমরা অনেকে তাই করেও ছেলে মেয়েদের পড়াচ্ছি, জমি বন্ধক দিয়ে পড়াচ্ছি, জমি বিক্রি করে পড়াচ্ছি, ভালোবেসে পড়াচ্ছি। আপনারা গল্প শুনেছেন শহীদ আবু সাইদের পরিবারের কাহিনী শুনেছেন আপনারা। আমরা সকলেই এক একটা শহীদ আবু সাইদ। কেউ কেউ হলো কি রক্ত দিয়ে বলেছেন। রাস্তায় একটা স্লোগান দেখলাম, কতটুকু ভালো লাগলো, বলে রক্ত দিন তবে রাস্তায় ঢেলে দেবেন না। অ্যাক্সিডেন্ট বিরোধী স্লোগান, রক্ত দেন কিন্তু রাস্তায় অকারণে ঢেলে দেবেন না। আমরা অনেক রক্ত রাস্তায় অকারণে ঢেলে দিচ্ছি, লেখাপড়ার নামে পয়সা নষ্ট করছি, কিন্তু আমার ছেলে মেয়ে লেখাপড়া আসলে শিখছে না। হ্যাঁ, একটা চাকরি পাচ্ছে বটে, কিন্তু সারা জীবন তার হীনমন্যতা থেকে যায়। আমি কি জিনিসটা ঠিকভাবে শিখলাম? এই জন্য শিক্ষার সর্বজনীন করার ক্ষেত্রে দুটো প্রশ্ন। সর্বজনীন করব শিক্ষার গুণগত মান বজায় রেখে এবং দিন দিন তাকে উন্নত করে।
এবং এই শিক্ষিত ছাত্রদের মধ্য থেকে আমাদের আগামী দিনের চিন্তানায়ক, আগামী দিনের বৈজ্ঞানিক, আগামী দিনের চিকিৎসক, আগামী দিনের শিক্ষক বেরিয়ে আসবে। এটা করতে হলে আমাদের কি কি বিনিয়োগ করা দরকার? আগে আমার বীজ দান যদি ভালো না হয় তাহলে আমার ফসল ভালো হবে না। আমার বীজ দান হচ্ছে শিক্ষক, এবং সেই জন্য শিক্ষকের বেতনটা শুধু বেতনের জন্য নয়, আত্মত্যাগ করা শিক্ষকের কাহিনী আমরা পড়েছি গল্পকারদের মধ্যে। সে অচিন্ত কুমার সেনগুপ্ত, বিভূতিভূষণ নয়, সারা পৃথিবী শিক্ষকের প্রশংসা করেছে। আওরঙ্গজেব তার শিক্ষকের পা ধুয়ে দিতেন, তাদের কাদের নওয়াজের কবিতা আমরা পড়েছি। এই সমস্ত আইডিয়ালিজম বাদ রেখে শিক্ষককে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। তারও পরিবার আছে, সেজন্য শিক্ষার দিকে নিয়োজিত দিতে পারে। যে দেশে প্রাথমিক শিক্ষকের বেতন 10,000, 11,000, 12,000, যাকে জীবনে চাকরি শেষ করতে হয় 26,000 বা 30,000-এ, তাকে দিয়া আপনি বেশি রকমের দাবি তার উপর করতে পারেন না। শুধুমাত্র আত্মত্যাগের দিক থেকে এটা হতে পারে। কারণ শিক্ষা ব্যবস্থার ভিতরে আমাদের আরো সমস্যা আছে। আমি যেগুলি বললাম এটাকে বলে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, নিম্ন শিক্ষা, মধ্য শিক্ষা, উচ্চ শিক্ষা। আমি উচ্চ শিক্ষার প্রশ্নে যাচ্ছি না। উচ্চশিক্ষা মানে হলো সৃজনশীল শিক্ষা, যেখানে নতুন আবিষ্কার, নতুন দর্শন, নতুন জ্ঞান লাভ হবে। কিন্তু সেইটার ভিত্তিটা পাতা হয় মধ্যশিক্ষায়। মধ্যশিক্ষার শেষ পর্যায়েই বলা হয় শিশুর মধ্যে প্রতিভা বিকাশ হবে, কিভাবে প্রবন্ধ লিখতে হয়, কি করে কবিতা লিখতে হয়, কিভাবে গল্প লিখতে হয়, কিভাবে একটা বৈজ্ঞানিক আবিষ্কার করে একটা থিসিস লিখতে হয়, নতুন প্রস্তাব দিতে হয়, ওই পর্যায়ে শিক্ষার শিক্ষা। এইটাকে বলা হয়েছে ইউরোপে সৃজনশীল শিক্ষা, ক্রিয়েটিভ স্কুল। আমাদের দেশে সেটাকে যান্ত্রিকভাবে প্রয়োগ করার চেষ্টা করা হয় একেবারে নিম্ন শিক্ষার মধ্যেও। গত সরকারের আমলে যে শিক্ষার কারিকুলাম করা হয়েছে, আমাদের দেখা যায় তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকেও থিসিস লিখতে দেওয়া হচ্ছে যে একটা প্রজেক্ট করে নিয়ে আসো। যেখানে কোনো উপকরণ নেই, যেখানে কোনো শিক্ষক নেই, যেখানে ব্যবস্থা নেই, এবং সবচেয়ে বড় কথা ওইটা ওই শিশুদের জন্য প্রযোজ্যই নয়। অনেকে রোমান্টিক শিক্ষানীতি দিয়ে বলেছে শিশুদেরকে কোনো রকমের চাপ দেওয়া যাবে না, কিন্তু শিশুদেরকে পরিশ্রম করা শেখাতে হবে আনন্দের সাথে, তাদেরকে মুখস্থ করা শেখাতে হবে। অনেকে মনে করেন যে মুখস্থ বিদ্যা খারাপ বিদ্যা। আমাদের যেটা প্রচার হয়েছে রোড লার্নিং, মুখস্থ বিদ্যা খুব খারাপ, কিন্তু সকল বিদ্যায় প্রথম পর্যায়ে মুখস্থ বিদ্যা। এটা গ্রামারের যখন ধাতু পরিবর্তন শেখেন আপনি, সেটা যে কোনো ভাষায় আপনাকে ব্যাকরণ শিখতে হয়। ব্যাকরণ শিখতে হয় কি জন্য? যে ব্যাকরণ দেখেও কথা বলে না, আমি কথা কি করে বলি এটা বোঝার জন্যে। বিদেশি ভাষা শেখার ক্ষেত্রে এটা লাগে। শুধু সেইটা না, আমরা যে গদ্যাংশ আর পদ্যাংশ করি, একজন শিশুকে জিজ্ঞাসা করেন আপনি কয়টা কবিতা মুখস্থ জানেন, এটা অভ্যাসের ব্যাপার। দৈনিক যদি আপনি 3 বার করে পড়েন, এবং যদি 1 মাস পড়েন, 2 মাস পড়েন, 3 মাস পড়েন, এটা মুখস্থ হয়ে যায় না। আপনার মুখস্থ বিদ্যা কি কাজে লাগে? গোটা বিদ্যায় তো মুখস্থ বিদ্যা কাজে লাগে। যে মুখস্থ বিদ্যার উপর যথেষ্ট ভিত্তি অর্জন করেছে, ভাষা অর্জন করেছে, তার পক্ষে সৃজনশীলতার দিকে যাওয়া কঠিন কাজ নয়। মানুষের প্রতিভা সম্পর্কে এখনো শেষ কথা বলার সময় আসেনি। আমি মানুষের উপর আস্থা রাখতে বলি, এবং উপযুক্ত শিক্ষা দানের পদ্ধতি থাকলে আমাদের শিশুদের মধ্যে যে অনন্ত সম্ভাবনা আছে সেটার বিকাশ করা সম্ভব, যেটা আমরা এখনো বলতে পারছি না। কিন্তু একটা জিনিস নিশ্চিত করতে হবে, আমরা বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিশুদেরকে শুধু অহংকার শিক্ষা করাচ্ছি। অমুক স্কুলের ছাত্র আমি রংপুর জেলা স্কুলের ছাত্র, তো জেলা স্কুলের ছাত্র তো আগেই ভালোগুলিকে ভর্তি করান এবং তারা ফলাফল ভালো করে, ক্যাডেট কলেজ এই জাতীয় করে শিক্ষার মধ্যে বিভাজন আমরা তৈরি করেছি। শিক্ষক বন্টনে, সুযোগ সুবিধার বন্টনে যদি আমরা কোনো রকমের সমতা না আনি, তাহলে আমরা শিশুদের মধ্যে ক্রমশ বৈষম্য তৈরি করতে থাকবো। বড় বড় স্কুলের শিশুরা কেবল অহংকারটা শিক্ষা করে, বিদ্যা কতটা শিক্ষা করে সেটা আল্লাহ জানে। এবং সেই জন্য তাদের মধ্যে আমরা যেমন জ্ঞানী বৈজ্ঞানিক পাই, তেমন দুর্নীতিবাজ সচিব পাই। আমরা পাচ্ছি না। তো সুতরাং আমাদের এই জিনিসগুলিও আনতে হবে, শিক্ষা সংস্কারের অন্তর্ভুক্ত করতে হবে এই জিনিসটাও। এখন বলি, অনেকে বলে যে নানা প্রকারের শিক্ষা ব্যবস্থা আমাদের প্রাথমিক বিদ্যালয়ে আছে। আমরা আপনারা তো মাথা ব্যথার কারণ কি? যেখান থেকে হোক, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে দেখা তারা মাতৃভাষা শিখছে কিনা। যে পরিমাণ গণিত না জানলে, আমাদের আপা যে বক্তৃতার শুরুতে বললেন শিশুরা লিখতে জানে না, এটা দোষ কার? শিশু জানবে না কেন? যে শিশু জানে 3টা ডিমের দাম 36 টাকা, সে 3 কি করে লিখতে হয়, 36 কি করে লিখতে হয়, সেটা তাকে বুঝতে হবে। ওই কালিদাসের আমলের ফাঁকি থেকে, মানে 36 থেকে 300 গেলে আর কত থাকে বাকি, এটা শিশু করতে পারে। এটা তাহলে অবশ্যই তার শিক্ষকের দোষ, তার স্কুলের দোষ। আমাদের কত শিশু জন্মায়, ধরেন 20 কোটি লোক, যদি আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার 2 হয়, বছরে আমাদের 40 লাখ লোক জন্মায়। তো 40 লাখ শিশুর বিদ্যার ব্যবস্থা করতে আমাদের কতটা স্কুল লাগে, আমাদের কতটা স্কুল আছে? আর এখনকার শিক্ষা ব্যবস্থার একটা প্রধান ত্রুটি, বিশ্ববিদ্যালয়গুলো আপনি দেখেন, এক ক্লাসে 100 জন 8 জন লোক ঢুকিয়ে দিলে শিক্ষক হিসেবে ছাত্রের কোনো পরিচয় হয়? কাজে শিক্ষার ভিতরের সংস্কার আছে, শিক্ষার বাইরের সংস্কার আছে।
এবং লোকে অনেকে বলছে আমাদের 35 রকমের প্রাথমিক বিদ্যালয় আছে, এটা অনেকে সমস্যা হিসেবে দেখাচ্ছে। আমি এটাকে সম্পদ হিসেবে দেখতে চাই। আমাদের মধ্যে বৈচিত্র্য থাকবে, কিন্তু আমাদের মধ্যে বৈষম্য থাকবে কেন? যারা মাদ্রাসা শিক্ষা করছেন, দেখেন মাদ্রাসার মধ্যে যদি বাংলা না শেখায়, সরকারের কর্তব্য এবং অধিকার দুটোই আছে, তাদের বলা হচ্ছে সেভাবে বাংলা পড়াতে হবে। অনেকে বলে মাদ্রাসা জাতীয় সঙ্গীত গাইবে কিনা, তারা জাতীয় পতাকা তোলে না। সেই প্রশ্নটাকে মীমাংসা করেন বাংলায় পড়ায় কিনা। তো আপনি যদি ক্রমশ কিন্ডারগার্টেন ইংরেজি মাধ্যমে করতে থাকেন, আপনার কি নৈতিক অধিকার থাকে মাদ্রাসার কাছে এটা জিজ্ঞাসা করার, কেন তুমি উর্দুতে পড়াবো না? সৈয়দপুরে যদি কেউ উর্দুতে পড়তে চায়, আপনার তাকে পড়তে দিতে হবে, এটা তার মাতৃভাষা। আপনার সাঁওতালিদের ভাষায় তাদের স্কুল প্রতিষ্ঠা করতে হবে, সেখানে শিক্ষক দিতে হবে। একটা জাতির গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গত হওয়ার এটা হচ্ছে ন্যূনতম পূর্ব শর্ত। কিন্তু আমার বক্তব্য হলো, উচ্চশিক্ষা সীমিত করবেন আপনি কোন যুগ থেকে? যদি কোনো শিশু উচ্চশিক্ষা লাভ করতে চায়, আপনি তাকে বাধা দিতে পারেন না। জাতিসংঘে যে নির্দেশিত মান 1948 সনে ঘোষণা করা হয়েছে এবং পরবর্তীকালে অনেকগুলো কনভেনশন, অনেকগুলো কোভেন্যান্টের মধ্যে এটা রেটিফাই করা হয়েছে 1960 সনে, 63 সনে, আমি সকলের নাম বলে সমনষ্ট করছি না। বলা হয়েছে কি, উচ্চশিক্ষার ক্ষেত্রে মেরিটের প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আমি যে এইটাকে আমরা প্রশ্ন করতে পারি, মেরিট জিনিসটা কি? যে পড়তে চায় তার মেরিট আছে। যে হ্যাঁ, যে আপনাকে ফাঁকি দিতে যাচ্ছে, চাকরির জন্য পড়ছে, তার আগ্রহ নাই, আপনি বের করতে পারবেন, তার মেরিট না থাকে তাকে বের করে দেবেন। কিন্তু পয়সার জন্য অথবা মেরিট নাই বলে পূর্বঘোষিত সার্টিফিকেটের কারণে তাকে ভর্তি হতে দিতে পারবেন না, এটা আপনারই ব্যর্থতা। আমি মনে করি আমাদের দেশে যথেষ্ট বিশ্ববিদ্যালয় নাই, আমাদের আর বিশ্ববিদ্যালয় করা উচিত। এখন বিশ্ববিদ্যালয়ের নামে যেগুলি আছে, যেগুলির নামের সাথে প্রযুক্তি লেখা হয়েছে, আমি দেখলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাথে প্রযুক্তি কথাটা নাই, কিন্তু হাজী দানেশের সাথে আছে। এবং শেখ মুজিবুর রহমানের নামে অজস্র প্রযুক্তি আছে। একজন নামে 11টা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখেছে, যেহেতু পরিবারের লোকে আর কুলাচ্ছে না। এইগুলি হচ্ছে আসলে কলেজ। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বলে দেশের 70% কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। এগুলি নেহায়েতে সার্টিফিকেট দেওয়ার কারখানায় পরিণত হয়েছে। আমার মনে হয় আমাদেরকে দায়িত্ব নাই, দেশের সকল একই পর্যায়ের স্কুল কলেজে একই ধরনের শিক্ষা, একই ধরনের শিক্ষকের মান নির্ধারণের দায়িত্ব রাখছে। এটা অসম্ভব নয়। কাজে আমি বলছি, বৈষম্য বিরোধী শিক্ষা যারা বাস্তবায়ন করতে চান, রাষ্ট্র যারা সংস্কার করতে চান, তাদের সম্ভবত এই কাজগুলো করতেই হবে। তার অতিরিক্ত আপনাদের মাথায় যে কল্পনা শক্তি আছে সেটা দিয়ে করুন। এখন আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে, সবাই বলে কর্মমুখী শিক্ষা চাই। দুর্ভাগ্যের বিষয় কি, এটা আমেরিকানদের দেওয়া স্লোগান, এটা আমাদের বর্তমান রাষ্ট্র শুধু গ্রহণ করে নাই। আমি দুঃখের সাথে বলছি, আমাদের যে সময় বন্ধুদেরকে আমরা বামপন্থী বলি, তারাও একই দাবি বলে কর্মমুখী শিক্ষা চাই। অর্থাৎ চিন্তা করতে না পারলে মানুষ যে অপরের চিন্তা নিজের বলে বাজারে চালাতে চায়, এটা তার একটা পূর্ণ উদাহরণ। কর্মমুখী শিক্ষা চাই, কর্মমুখী নয়, আমরা মানবমুখী শিক্ষা চাই। আপনি যখন শিক্ষিত হবেন, আপনি কোন কর্ম করবেন সেটা তো রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু আপনার লেখাপড়াকে আগে কর্মের সাথে যুক্ত করে শিক্ষিত করা, এটা হচ্ছে আপনার মানবিকতাকে অমর্যাদা করা। মানব শিশু মর্যাদা পাবে। এই জন্য বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যে 3টা দাবি ছিল, এগুলিকে আমরা এখন উপলব্ধি করি না 53 বছরে। যে আমাদের জাতি যে নতুন রাষ্ট্র তৈরি করতে যাচ্ছে, পাকিস্তানের আমাদের উপর আক্রমণ করেছে বলে আমরা যুদ্ধ শুরু করেছি, এটা একমাত্র আমাদের অজুহাত নয়। আমাদের দ্বিতীয় অজুহাত কি, আমরা এমন একটি রিপাবলিক গঠন করব, এমন একটি জাতীয় রাষ্ট্র গঠন করব, যেটা হবে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার ভিত্তিক। এই 3টা দাবি করার বাস্তবায়ন যদি আপনি সত্যি করতে চান, এটার প্রথম প্রয়োগ ক্ষেত্র হবে আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা। আমাদের এখানে সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা চালু না হলে আপনি সার্বজনীন শিক্ষা ব্যবস্থাকে ধরে রাখতে পারবেন না। স্বাস্থ্য এবং শিক্ষা, খাদ্য এবং শিক্ষা অঙ্গাঙ্গভাবে জড়িত। শিশু যদি খেতে না পায় দুবেলা, তাহলে সেই শিশুর শিক্ষা সম্পূর্ণ হবে না। আগে দরকার তার দৈহিক পুষ্টি, সঙ্গে সঙ্গে মানসিক পুষ্টি। আমি এই কয়টা কথা বলি আজকে বক্তব্য শেষ করতে চাই, যেহেতু আমাকে যেতে হবে। আমাদের আমন্ত্রণ করার জন্য নাহিদ হাসান নলেজ সহ রংপুরের বন্ধু বান্ধব, নাগরিক সমাজ, সবার কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ।